আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অথবা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক। এই চ্যাপ্টারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেন নয়, এটি বিবি অনার্স প্রথম বর্ষ, তারপর হচ্ছে বিবি অনার্স তৃতীয় বর্ষ, মাস্টার্স এবং সিএ প্রত্যেকটি লেভেলেই আপনারা এই চ্যাপ্টারটি পাবেন। তো এই চ্যাপ্টারটির মূল থিম হচ্ছে আমরা যখন একটা নতুন মেশিন বা একটা সম্পদ ক্রয় করব, অ্যাসেট একটা ক্রয় করব, ওই অ্যাসেটটি আমাদের এখানে বেনিফিট হবে কি না, হ্যাঁ, ভবিষ্যতে যেই আমাদের ক্যাশ ফ্লোগুলো আসবে, আমরা নগদ এটা থেকে যে সুবিধা পাবো এবং আমরা যে ব্যয়টা করতেছি, এই উভয়ের মধ্যে আমরা যে আসলে প্রকৃতপক্ষে লাভবান হব কি না, হ্যাঁ, বিভিন্ন টেকনিকের মাধ্যমে আমরা আসলে ওই জিনিসটি বের করব, হ্যাঁ। এবং আসলে সিদ্ধান্ত গ্রহণের জন্য এই চ্যাপ্টারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আচ্ছা, প্রথমে আমরা দেখি ক্যাপিটাল বাজেটিং বা মূলধন বাজেটিং কী। হ্যাঁ, তো মূলধন দেখি, কোম্পানি যখন কোনো দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা প্রণয়ন করে তাকে কি বলা হয়? মূলধন বাজেট বলা হয়। আচ্ছা, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যে বিষয়ের উপর লক্ষ্য রাখবো, হ্যাঁ, সেগুলো হচ্ছে পে ব্যাক পিরিয়ড, পিবিপি, তারপর হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, ইন্টারনাল রেট অফ রিটার্ন, এনপিবি, তারপর হচ্ছে পিআই, তারপর হচ্ছে সারপ্লাস লাইফ, তারপর হচ্ছে এনপিআই, তারপরে হচ্ছে ডিসকাউন্টিং পিবিপি। আসলে আমরা এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা একটা কি সিদ্ধান্ত গ্রহণ করব যে এই প্রজেক্টটি গ্রহণ করব না রিজেক্ট করব। আচ্ছা, প্রথমে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমে আপনাদের লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে আপনার বিনিয়োগ, আরেকটা হচ্ছে আপনার নগদ টাকা প্রাপ্তি। হ্যাঁ, তো একটা হচ্ছে ক্যাশ আউটফ্লো যেটা আপনার কাছ থেকে চলে যাবে, আরেকটা হচ্ছে ক্যাশ ইনফ্লো যেটা আপনার কোম্পানিতে আসবে। তো আউটফ্লো কী হতে পারে? নগদ বহিঃপ্রবাহ কী হতে পারে? কস্ট অফ অ্যাসেট হতে পারে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ওয়ার্কিং ক্যাপিটাল, পারচেজ অফ অ্যাসেট, মেনটেন্যান্স কস্ট, এগুলো আপনার কি চলে যাবে। হ্যাঁ, এই খাতে আপনার এই সম্পত্তি যে আপনার ইউজ করবেন, ব্যবহার করবেন, তো এই খাতে আপনার কি নগদ টাকা চলে যেতে পারে। আরেকটা হচ্ছে ইনফ্লো, আপনার কীভাবে টাকাটা আসবে বা পাবেন, তা হচ্ছে কস্ট সেভিং করতে পারেন, নেট প্রফিট বা নেট ইনকাম করতে পারেন, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, নেট ক্যাশ বেনিফিট, তারপর হতে পারে ক্যাশ ইনফ্লো বা ক্যাশ ফ্লো হতে পারে, তারপর সেলভেজ বিলও হতে পারে বা স্ক্র্যাপ বিলও হতে পারে। তো এই মাধ্যমে আপনার কি নগদ টাকা আসতে পারে বা আপনি বেনিফিটেড হতে পারেন। আমরা প্রথমে একটা জিনিস ক্যালকুলেশন করব, তা হচ্ছে নেট ক্যাশ আউটফ্লো বা এনসিও। হ্যাঁ, প্রশ্নে আপনার 80% সময় আপনার এনসিওটা দেওয়া থাকে, আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো ইনফরমেশন দিয়ে আমাদের বের করতে হয়। হ্যাঁ, তো যখন আমরা এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, আমরা কোথায় এতে কাজ করব, তখন আমরা আসলে আমরা বিভ্রান্ত হয়ে যাই। তখন আমরা এটা মনে রাখবো, মনে রাখলে আসলে আমরা সেক্ষেত্রে আমরা খুব সমস্যা ফিল করব না। তো এক্ষেত্রে হচ্ছে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার থাকলে আসবে, পারচেজ অফ অ্যাসেট থাকলে আসবে, ফ্রাইট ইন থাকলে আসবে, রেলওয়ে ফ্রাইট থাকলে আসবে, ইম্পোর্ট ডিউটি থাকলে আসবে, ক্লিয়ারিং চার্জ থাকলে আসবে, ডক চার্জ থাকলে আসবে, ইনস্টলেশন কস্ট থাকলে আসবে। আর এই সবগুলা যখন আমরা যোগ করব, তা পাবো হচ্ছে কি কস্ট অফ অ্যাসেট পাবো। হ্যাঁ, কস্ট অফ অ্যাসেট। আর আমাদের যে ডেপ্রিসিয়েশনটা হবে, আমরা ডেপ্রিসিয়েশনটা কস্ট অফ অ্যাসেটের উপর নির্ণয় করব। তারপর হচ্ছে কস্ট অফ অ্যাসেটের সাথে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করব এবং মেনটেন্যান্স কস্ট যোগ করব। এক্ষেত্রে তারপরে আমরা পাবো কি নেট ক্যাশ আউটফ্লো। তবে মেনটেন্যান্স কস্ট যদি আমাদের শুরুতে দেওয়া থাকে তাহলে আমরা এভাবে সরাসরি যোগ করব, আর যদি শুরুতে না দিয়ে দ্বিতীয় বা তৃতীয় বছর দেওয়া থাকে, তখন আমরা ওই দ্বিতীয় বা তৃতীয় বছরের পিবি ফ্যাক্টর, ওই দ্বিতীয় বা তৃতীয় বছরের পিবি ফ্যাক্টর যে দেওয়া থাকবে প্রশ্নে কস্ট অফ ক্যাপিটাল, ওই কস্ট অফ ক্যাপিটালের পিবি ফ্যাক্টর দ্বারা আমরা এই মানটি গুণ করে তারপর এখানে এসে যোগ করে দিব, তাহলেই আসলে আমাদের নেট ক্যাশ আউটফ্লোটি হয়ে যাবে। যে কাজটি করবো তা হচ্ছে ক্যালকুলেশন অফ নেট ক্যাশ বেনিফিট অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করবো, কেমন সিএফএটি অথবা এনসিবি। এক্ষেত্রে প্রশ্নে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যদি দেওয়া থাকে, কেমন
ট্যাক্স রেট থাকে এবং ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কাজ করব ইয়ার সিএফবিটি ডেপ্রিসিয়েশন আমরা ক্যালকুলেশন করব। ডেপ্রিসিয়েশন কীভাবে, যদি কোনো মেথড উল্লেখ থাকে তাহলে ওই মেথডে করব, আর যদি কোনো উল্লেখ না থাকে তাহলে আমরা এসএলএমএ করব স্টেটমেন্ট মেথডে। এক্ষেত্রে কস্ট অফ অ্যাসেট মাইনাস সেল বেস ডিভাইড বাই এন ক্যালকুলেশন করব। কেমন? আচ্ছা, তাহলে আমরা সিএফবিটি থেকে আমরা ডেপ্রিসিয়েশন যদি বাদ দিই তাহলে পারবো আমরা আর্নিং বিফোর ট্যাক্স। এই আর্নিং বিফোর ট্যাক্সের উপর একটা ট্যাক্সের দেওয়া থাকবে, তো এইটার উপর আমরা কি করব, ট্যাক্সেড করব। তো আমরা দিচ্ছি কি 4 নাম্বার গড়ের উপর ট্যাক্সেড গুণ করতে হবে। তারপর হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স, আমরা ইবিটি থেকে ট্যাক্সটা বাদ দিলে আমরা পাবো হচ্ছে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা পাবো কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এক্ষেত্রে আমরা 7 নাম্বার গড় দিলাম কি 6 নাম্বারের সাথে 3 নাম্বার যোগ দিলাম। কেমন? আপনারা এই জিনিসটা খেয়াল করলে আপনারা এটা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে যদি প্রশ্নে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স দেওয়া না দিয়ে যদি বলে যে আর্নিং থাকে বা ইবিটি থাকে, হ্যাঁ কেমন, আপনারা এই গড়টা চিন্তা করেন, এই গড়টা যদি চিন্তা করেন তাহলে আপনার বাকি কাজগুলো করতে পারবেন। তো আমরা কি করেছি, আর্নিং বিফোর ট্যাক্সের উপর ট্যাক্স করছি, তাহলে আমরা কি করলাম, এই 2 নাম্বার গো আর্নিং বিফোর ট্যাক্স, তার উপর ট্যাক্স নির্ধারণ করলাম। তারপর আমরা কি করলাম, আমরা পাইলাম কি ইএটি করলাম। তো ইএটির সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে কি সিএফএটি হয়, তাহলে আমরা এই ডেপ্রিসিয়েশনের গড়টা এখানে নিয়ে আসলাম, তাহলে ইএটি প্লাস ডেপ্রিসিয়েশন সমান সমান সিএফএটি। আচ্ছা, তারপর যদি প্রশ্নে ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স থাকে, মানে এই গড়টা যদি দেওয়া থাকে, কেমন, তাহলে এই গড়ের সাথে আমরা কি ডেপ্রিসিয়েশন যোগ করে আমরা সিএফএটি পেয়েছি, তাহলে আমরা দিলাম কি আর্নিং আফটার ট্যাক্স প্লাস ডেপ্রিসিয়েশন সমান সমান সিএফএটি। আচ্ছা, প্রশ্নে যদি আমাদের ট্যাক্স রেট না থাকে, কেমন, প্রশ্নে যদি আমরা ট্যাক্স রেট না থাকে, যেমন এই যে ক্যালকুলেশনটা, এই ট্যাক্স ক্যালকুলেশন যদি আমাদের না থাকে, তখন আমরা যে ক্যাশ ফ্লোটা দেওয়া থাকবে ওই ক্যাশ ফ্লোটাকে আমরা সিএফএটি ধরে কাজ করব। কেমন? যদি আমাদের ট্যাক্স রেট না থাকে, এবং যদি আবার কোনো কিছু উল্লেখ করে যে এটা ইবিটি নাকি যদি অন্য কিছু উল্লেখ করে তাহলে আমরা ওইটাই ধরবো, কিন্তু যদি ট্যাক্স রেট না থাকে এবং কোনো কিছু উল্লেখ না করে তখন আমরা ওই ক্যাশ ফ্লোটাকে সিএফএটি ধরে কাজ করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমাদের সিএ যারা আছেন, হ্যাঁ স্যার, আপনাদের এমআইতে যে আমরা ইনভেস্টমেন্ট অ্যাপ্রাইজাল টেকনিক, তো সেক্ষেত্রে আপনারা দেখেন যে আফটার ডেপ্রিসিয়েশন থাকে অথবা বিফোর ডেপ্রিসিয়েশন থাকে। তো এক্ষেত্রে আপনারা দেখেন, একটু খেয়াল করেন, এটা হচ্ছে বিফোর ডেপ্রিসিয়েশন আর এটা হচ্ছে কি আফটার ডেপ্রিসিয়েশন। কেমন? তো এক্ষেত্রে যদি আফটার ডেপ্রিসিয়েশন থাকে তাহলে আমাদের ধরতে হবে এটা আর্নিং আফটার ট্যাক্স দেওয়া আছে, এবং এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করে আমরা কি করব, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করব। আর যদি বিফোর ডেপ্রিসিয়েশন থাকে, আফটার থাকলে যোগ করবো, আর যদি বিফোর থাকে তার মানে হচ্ছে সিএফবিটি। তার মানে এই যে সিএফবিটি আছে, এই আর্নিং বিফোর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, হ্যাঁ বিফোর যদি থাকে তাহলে আমরা ওইটা ধরবো। সেক্ষেত্রে যদি ট্যাক্স রেট না উপরেরটা ঠিক কাজ করবে, ট্যাক্স রেট যদি না থাকে তখন আমরা এই সিএফবিটিটাকে আমরা কি সিএফএটি ধরে কাজ করব। কেমন? তাহলে যদি বিফোর ডেপ্রিসিয়েশন থাকে তাহলে ওই মানে যে ক্যাশ ফ্লো থাকবে ওইটাকে আমরা সিএফএটি ধরে কাজ করব। এক্ষেত্রে আমাদের কোনো যোগ বিয়োগ করা লাগবে না যদি ট্যাক্স রেট না থাকে। ট্যাক্স থাকলে আমরা এই অনুযায়ী কাজ করব। দেখবো হচ্ছে টেকনিক অফ ক্যাপিটাল বাজেট। তো ক্যাপিটাল বাজেটে আমরা আসলে কোন কোন টেকনিকের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা গ্রহণ করব। তো আমরা এক্ষেত্রে প্রথমে দিলাম পে ব্যাক পিরিয়ড। তা পে মানে হচ্ছে পরিশোধ, ব্যাক মানে ফিরে আসা, পিরিয়ড মানে সময়। তার মানে আমরা যে টাকাটা বিনিয়োগ করলাম, মানে এনসিইউ যেটা আমরা বিনিয়োগ করলাম, এই বিনিয়োগকৃত টাকাটা কত সময়ে ফিরে আসবে ওই সময়টাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। কেমন? তা আমরা যদি বলি যে বিনিয়োগকৃত টাকা কত সময়ে ফিরে আসবে, সেই ফিরে আসার সময়টা হচ্ছে কি পে ব্যাক পিরিয়ড। কেমন? আচ্ছা, তারপরে এক্ষেত্রে ক্যাশ ফ্লো যেটা আছে, এই ক্যাশ ফ্লো প্রতি বছর সমান হতে পারে, আবার ক্যাশ ফ্লো প্রতি বছর অসমান বা সমান নাও হতে পারে। যদি মনে করেন যে আমাদের দেওয়া আছে প্রতি বছর ক্যাশ ফ্লো 20,000 টাকা করে, হ্যাঁ লেট মনে করেন ক্যাশ ফ্লো প্রতি বছরে 20,000 টাকা, তার মানে প্রতি বছর কি সমান, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব এনসিও ডিভাইড বাই ক্যাশ ফ্লো। এক্ষেত্রে যদি মনে করেন যে আমাদের এনসিও হচ্ছে 60,000 টাকা আর প্রতি বছর ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের 20,000 টাকা, তার মানে আমাদের এনসিও হচ্ছে 60,000 ভাগ হচ্ছে ক্যাশ ফ্লো প্রতি বছর, মনে করেন যে প্রতি বছর 20,000 টাকা, তার মানে হচ্ছে
ইয়ার্স। কেমন? তার মানে যদি প্রতি বছর সমান হয় আমরা এই এনসিইউকে ক্যাশ ফ্লো দ্বারা ভাগ করলে আমরা পিবিপি পেয়ে যাব। আচ্ছা, যদি প্রতি বছর ক্যাশ ফ্লো সমান না হয় বা অসমান হয়, যেমন মনে করেন ক্যাশ ফ্লো প্রথম বছর 20,000, এরপরে 30, এরপরে 20, তার মানে প্রতি বছর কি না সমান না, এরকম যদি ক্যাশ ফ্লো প্রতি বছর অসমান হয় সেক্ষেত্রে আমরা পেব্যাক পিরিয়ডের সূত্রটা দেব এ প্লাস এনসিইউ মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এক্ষেত্রে এ হচ্ছে পূর্ণ বছর, অর্থাৎ আমরা যে এনসিইউটা করলাম বা বিনিয়োগ করলাম ওই বিনিয়োগকৃত আসতে আমাদের পূর্ণ কত বছর লাগে। এক্ষেত্রে আপনারা খেয়াল করেন, আমরা যদি ইয়ার সিএফএটি করলাম, তারপর কিউমুলেটিভ মানে ক্রমযোজিত ক্রমান্বয়ে যোগ করব, তার মানে আমরা দেখেন 20,000 নিলাম, এই 20-এর সাথে 30 যোগ করলে 50, 50-এর সাথে 20 যোগ করলে 70, এবং 70-এর সাথে 20 যোগ করলে কত হয় 90,000 টাকা। এক্ষেত্রে দেখেন আমাদের লাগবে হচ্ছে 60,000 টাকা। এই 60,000 টাকা আমরা প্রথম দেখেন যদি আমরা এখানে পাই না, এখানে পাই না, এখানে কি বেশি পাই, তার মানে এই যদি আমরা 3টা বছর সম্পূর্ণ নেই তাহলে আমাদের কি মানে বেশি আসে, তার মানে আমাদের 3 বছর কি নেওয়া যাবে না, তার মানে পরিপূর্ণ বছর লাগবে কয়টা 2টা, তার মানে এটা হচ্ছে এ এর মান। কেমন? তো আমরা এক্ষেত্রে একটা টেকনিক ইউজ করব, তা হচ্ছে এডিসি। কেমন? আমরা এডিসি ইউজ করব, যে এডিসি হিসাবে আমাদের কাজটা যাবে। তাহলে এটা হচ্ছে যে এ হবে, তার নিচে পরবর্তীটা হবে ডি ক্যাশ ফ্লোটা, আর সমানেরটা হবে কি সি। তাহলে আমরা এখানে মানটা বসাই দিব, এর মান হচ্ছে 2 প্লাস এনসিইউ মান হচ্ছে 60,000 টাকা মাইনাস আমাদের যে সি এর মান হচ্ছে 50,000 টাকা, হ্যাঁ, তারপর হচ্ছে আমার ডি এর মান হচ্ছে 20,000 টাকা, তার মানে 2 প্লাস 0.5 10,000 থাকে ভাগ করলে তার মানে হচ্ছে কি 2.5 ইয়ার্স। আচ্ছা, দেখেন এক্ষেত্রে এর মানে হচ্ছে কি যে আমাদের লাগবে 60,000 টাকা, দ্বিতীয় বছর পর্যন্ত আমরা পাইলাম 50,000, তার মানে আমাদের এই 60 থেকে 50 বাদ দিলে 10,000 টাকা, তার মানে দ্বিতীয় বছর পরে তৃতীয় বছর থেকে আমাদের আরও লাগবে কত 10,000 টাকা, এবং তৃতীয় বছর পাচ্ছি 20,000, তাহলে 20,000 টাকা 10,000 টাকা 20,000-এর কত অংশ 0.5 অংশ, তার মানে 2.5 ইয়ার্স। আচ্ছা, এটা হচ্ছে কি অসমান ক্যাশ ফ্লোর সময় পেব্যাক পিরিয়ড। এক্ষেত্রে এখন আমরা দেখব হচ্ছে সারপ্লাস লাইফ, এটা প্রায় সময় দিয়ে দিতে পারে। কেমন? তো আমরা এটা মানে সারপ্লাস লাইফ আসলে আমরা অনেকে চমকে যাই যে আসলে বিষয়টা কি। সো সারপ্লাস লাইফ যদি আসে এক্ষেত্রে আমরা যে কাজটা করব, নাম্বার অফ ইয়ার্স, এই প্রজেক্টটা যত বছরের থাকবে ওই বছর থেকে আমরা পেব্যাক পিরিয়ডের যে মানটি আসবে ওই পেব্যাক পিরিয়ডের মানটি আমরা বাদ দিয়ে দিব, তাহলে আমাদের হয়ে যাবে কি সারপ্লাস লাইফ। আমরা দেখবো হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ARR। এক্ষেত্রে হবে সূত্র হবে অ্যাভারেজ ইএটি ডিভাইড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। তো অ্যাভারেজ ইএটি হবে কি টোটাল ইএটি ডিভাইড বাই এন। তো টোটাল ইএটি দেখেন আমরা যে একটা ক্যালকুলেশন টেবিল করেছিলাম ইয়ার সিএফবিটি ডেপ্রিসিয়েশন ইবিটি ট্যাক্স ইএটি, তো আমরা এখানে ইএটিটা টোটাল করব। কেমন? এই টোটাল ইএটি নামাবো, এই টোটাল ইএটিটা আমরা কি এখানে বসে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব অ্যাভারেজ ইএটি। তারপরে বের করবো হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হচ্ছে এনসিইউ নেট ক্যাশ আউটফ্লো প্লাস সেলবেস ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তবে প্রশ্নে যদি ওয়ার্কিং ক্যাপিটাল WC থাকে, ওয়ার্কিং ক্যাপিটাল থাকে, সেক্ষেত্রে অ্যাভারেজ ইএটি হবে ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস সেলবেস ভ্যালু প্লাস এনসিইউ মাইনাস সেলবেস ভ্যালু ডিভাইডেড বাই 2। আচ্ছা, তারপর আমরা তাহলে এভাবে আমরা হয়ে যাবে কি অ্যাভারেজ রেট অফ রিটার্ন বা অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এই পর্যায়ে আমরা বের করবো হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ROI। এক্ষেত্রে উপরে অ্যাভারেজ ইএটি ঠিক থাকবে আর নিচে হবে কি এনসিইউ, তাহলে আমাদের হয়ে যাবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এক্ষেত্রে অ্যাভারেজ ইএটির উপরে কিন্তু আমাদের ডিসিশন দিতে বলতে পারে। এক্ষেত্রে যদি আমাদের কস্ট অফ ক্যাপিটাল, কেমন, এই কস্ট অফ ক্যাপিটাল মনে করেন যে সাপোজ ধরেন 15%, হ্যাঁ, প্রশ্নে যে কোনো একটা কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকবে, যদি এই ARR এর মান কস্ট অফ ক্যাপিটালের সমান বা তার বেশি হয় তাহলে আমরা এই প্রজেক্টটি অ্যাকসেপ্ট করব, আর এই কস্ট অফ ক্যাপিটাল থেকে যদি আমাদের ARR এর মানটা কম হয় তাহলে এই প্রজেক্ট আমরা রিজেক্ট করব। আচ্ছা, তাহলে এরপর যে আমরা বের করবো হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, কেমন, NPV।
তো এনপিভি বের করার সময় আমরা প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল করব, হচ্ছে ইয়ার, সিএফএটি, পিবি ফ্যাক্টর এবং পিবি। তাহলে আমাদের যে সিএফএটি ক্যাশফ্লোগুলো থাকবে, এই ক্যাশফ্লোর সাথে পিবি ফ্যাক্টর একটা নির্দিষ্ট রেট দেওয়া থাকবে যে এত % ডিসকাউন্ট করব। তার মানে হচ্ছে আমরা ভবিষ্যতে মনে করেন ইয়ার 1 2 3 4, হ্যাঁ, ভবিষ্যতে যে ক্যাশফ্লো মনে করেন এখানে 20,000 টাকা, এখানে মনে করেন 30,000, এখানে মনে করেন 50,000, এখানে মনে করেন যে 20,000, কেমন? তো এই টাকাগুলো আপনার ভবিষ্যতে প্রথম বছর পর, দ্বিতীয় বছর পর, তৃতীয় বছর, পঞ্চম বছর পর আপনি টাকাটা পাবেন। ওই টাকাগুলি তখন না পেয়ে যদি আজকে পাইতেন, আজকে ভ্যালুটা কত, হ্যাঁ, তো ওই ভ্যালুগুলো আমরা কি করব, এখানে প্রেজেন্ট ভ্যালুটা নির্ণয় করব। কিভাবে? এই যে ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে ওই তাহলে কি করব, 1/1 প্লাস ওই ডিসকাউন্ট রেট পাওয়ার n। তাহলে মনে করেন প্রথম বছর, তাহলে হচ্ছে মনে করেন ডিসকাউন্ট রেট আছে মনে করেন যে অ্যাজ লাইক 10% বা যে কোনো একটা পার্সেন্ট দেওয়া থাকতে পারে, আমরা 10% ধরে করলাম। তাহলে 1/1, হ্যাঁ, পয়েন্ট কত, 10। তাহলে আমাদের প্রথম বছরটা চলে আসবে। তারপর কি দেবো, 1/1.10 পাওয়ার 2, তাহলে দ্বিতীয় বছর চলে আসবে 1/1.10 পাওয়ার 3, তার মানে তৃতীয় বছর, এভাবে প্রত্যেক বছরটা কি চলে আসবে। তাহলে ওই ফ্যাক্টরগুলো যে আসবে তার সাথে আমরা যদি পিবি, তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু হবে কি, পিবি মাইনাস এনসিও। তাহলে আমরা পিবি যে বের হবে, পিবি অফ ক্যাশ ইনফ্লো যে বের হবে, ওই ক্যাশ ইনফ্লো থেকে আমরা যদি এনসিওটা বাদ দেই তাহলে আমরা পেয়ে যাব কি, নেট প্রেজেন্ট ভ্যালু। তবে যদি প্রশ্নে এই পিবি ফ্যাক্টরের মান দেওয়া না থাকে তাহলে আমরা কোন রেটে কাজ করব, আমরা অনেক সময়, হ্যাঁ, একটা সমস্যায় পড়ে যাই। সেক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করব। দেখেন, প্রশ্নে যদি কস্ট অফ ক্যাপিটাল দেওয়া না থাকে বা ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইন্টারেস্ট রেট যদি থাকে আমরা দেখব যে ইন্টারেস্ট রেট আছে কি না, কেমন? ইন্টারেস্ট রেট যদি থাকে তাহলে একটা, যদি ইন্টারেস্ট রেট না থাকে তাহলে আরেকটা। যদি ইন্টারেস্ট রেট এবং ট্যাক্স রেট থাকে তাহলে হবে কি, কস্ট অফ ক্যাপিটাল সমান ইন্টারেস্ট রেট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। আর যদি শুধু ইন্টারেস্ট রেট আছে কিন্তু ট্যাক্স রেট নাই, সেক্ষেত্রে এই কাজটা আর হবে না। তার মানে হবে কি, ইন্টারেস্ট রেটটাই আমাদের কী হবে, কস্ট অফ ক্যাপিটাল হয়ে যাবে। আচ্ছা, এরপর যদি ইন্টারেস্ট রেটও না থাকে, কেমন, প্রশ্নে যদি আমাদের ইন্টারেস্ট রেটও নাই, কোনো ট্যাক্স রেটও নাই, হ্যাঁ, তাহলে কোনো রেটই নাই, তাহলে আমরা এনপিভি কোন রেটে আসলে ডিসকাউন্টিংটা করব। সেক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল হবে টোটাল ক্যাশ ফ্লো। এই যে আমাদের সিএফএটি আছে, এই সিএফএটির টোটাল যে মানটা আসবে, ওই টোটাল ক্যাশ ফ্লোটাকে আমরা নিট ক্যাশ আউটফ্লো এনসিও দ্বারা ভাগ করব, পাওয়ার 1/n দিব -1। তাহলে যে রেটটা আসবে ওই রেটে আসলে আমরা কি করব, পিবি ফ্যাক্টর নির্ণয় করব। দেখব হচ্ছে ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড, কেমন? আগে আমরা শুধু পিবিপি দেখেছিলাম, তো এখন আমরা দেখব ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড। এক্ষেত্রে যদি ক্যাশ ফ্লোগুলো অসমান হয়, ক্যাশ ফ্লোগুলো যদি কি হয়, অসমান হয়, তাহলে আমরা যে কাজটি করব, a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই আগের সূত্র ঠিক থাকবে। এক্ষেত্রে আমরা এনপিবি করার সময় যে ইয়ার, সিএফএটি, পিবি ফ্যাক্টর, পিবি বের করেছিলাম, এই পিবি আমরা আগে করে পেব্যাক পিরিয়ডের মধ্যে করছি কি, শুধু সিএফএটিকে কিউমুলেটিভ করছি। আর এক্ষেত্রে আমরা করব কি, পিবিকে কিউমুলেটিভ করব। তাহলে এই পিবিটাকে আমরা যদি কিউমুলেটিভ করি এবং ওই অংশটার উপর ভিত্তি করে আমরা কি করব, এই সূত্রটা আমরা আগের মতো ঠিক আগে যেভাবে সাজিয়েছিলাম ঠিক ওইভাবেই সাজাবো। তাহলে আমাদের কী হয়ে যাবে, ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড বের হয়ে যাবে। তবে প্রফিটেবিলিটি ইন্ডেক্স, হ্যাঁ, তো প্রফিটেবিলিটি ইন্ডেক্সের যে সূত্র হবে পিবি অফ ক্যাশ ফ্লো ডিভাইড বাই এনসিও। আমরা যে এনপিবি করেছিলাম, তো এনপিবি করার সময় আমরা একটা বক্স করেছিলাম যে ইয়ার, সিএফএটি, পিবি ফ্যাক্টর, পিবি। তো এক্ষেত্রে যে টোটাল পিবিটা আসছে, আমরা এনপিবি করার সময় কি টোটাল পিবি থেকে এনসিও মাইনাস করেছিলাম, আর প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সময় আমরা কি করব, ভাগ করব। তারপর হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। তো এক্ষেত্রে আমরা করব কি, এই পিআই যে মানটা আছে, এই পিআই থেকে 1 মাইনাস করলে আমরা কি পেয়ে যাব, নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স।